প্রিয় এইচএসসি ছাত্র ছাত্রীরা, তোমাদের সামনে আমি আজকের তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পড়েছ এবং জানো, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণিক শ্রেণীর মধ্যে বিশেষ্য রয়েছে, বিশেষণ রয়েছে, সর্বনাম রয়েছে, ক্রিয়া রয়েছে, আবেগ রয়েছে, উপসর্গ রয়েছে। এখানে আলোচনাটার ভিতরে তত গ্রামার বোঝার জিনিস না, এখানে সংজ্ঞামূলক প্রশ্ন। এই জন্যে আমি হোয়াইট বোর্ড ব্যবহার না করেও তোমাদের সামনে আমি আজকের লেকচারটা দিতে পারবো। এই জন্যে আমি আলোচনা করতে আছি। তোমরা অবশ্যই জানো, ব্যাকরণিক শ্রেণী গ্রামারটার ভিতরে যেগুলো আছে, তোমরা এসএসসি সিলেবাসের সাথে এগুলো অনেকগুলো মিল আছে। তাই আমি আজকে তোমাদের সামনে সে আলোকে একটা লেকচার উপস্থাপনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দশ্রেণী অংশের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহুবার বোর্ড পরীক্ষায় এই প্রশ্ন দুটি এসেছে। আশা করি তোমরা অনুশীলন করলে হয়তোবা উপকৃত হবে। প্রথম প্রশ্নই আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চাই। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায়, উদাহরণ সহ শ্রেণী বিভাগ আলোচনা করো। এটা তোমার সংজ্ঞামূলক প্রশ্নে আসে। এখানে কিন্তু আবার নির্ণয়মূলক প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব না আজকে। শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি এই দুটি মিলে যে শব্দ তৈরি করে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আরও তোমাদের বোঝার জন্য আরও একটু বলছি, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি এ দুটি মিলে যে শব্দ তৈরি করে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। তোমরা অবশ্যই একটু আমি আলোচনামূলক কথা বলছি। যেটা ক্রিয়ার মূল সেটা হলো বিভক্তি, সেটা কি ক্রিয়া বিভক্তিও বলে এবং ধাতু বিভক্তিও বলে। এবং যেটা শব্দের মূল, যেটা শব্দ, সেটাকে বলা হয় শব্দের মূল বা শব্দ শ্রেণী। এখান থেকে তোমরা একটু হালকা তোমাদের বুঝালাম যে শব্দ বিভক্তি মানে শব্দের মূল, আর ধাতু বিভক্তি মানে ক্রিয়ার মূল। এই দুটি মিলে যে শব্দ তৈরি করে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। বাংলা একাডেমি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীকে 8 ভাগে বিভক্ত করেছে। যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, যোজক শব্দ, অনুসর্গ। প্রতিটি চ্যাপ্টার নিয়ে এক একটা লেকচার হয় এবং এক একটা লেকচার আমরা কলেজেও দিই, অনলাইনেও দিই, অফলাইনেও দিই। কিন্তু আজকের আমার আলোচনাটা যে বিষয় নিয়ে হবে শুধুমাত্র সংজ্ঞামূলক, এখানে নির্ণয়মূলক কোনো প্রশ্নের আলোচনা হবে না। প্রথমেই আমরা বিশেষ্যর আলোচনা করব। বিশেষ্য মানেই হলো, আমরা সবাই জানি, নাউন, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটাই হলো বিশেষ্য। এক কথায় কাইন্ডস অফ নেম। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, পর্বতের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে। যে কোনো স্থান, যে কোনো পর্বত, যে কোনো বিষয় কি আমরা বিশেষ্য বলে আমরা কাউন্ট করতে পারি।
এই জন্যে আমি সুন্দরভাবে উত্তরটা আবার বলছি। বিশেষ্য সংজ্ঞা বিশেষ করে নির্দেশ করা হয় বলে এর নাম বিশেষ্য। একটিমাত্র শব্দের দ্বারা কাউকে বিশেষায়িত করতে হলে তার নামটি উল্লেখ করা বাঞ্ছনীয়। সুতরাং বিশেষ্য কথাটির অর্থ হলো কোনো কিছুর নাম। প্রিয় ছাত্রছাত্রীরা, হয়তোবা তোমাদের কাছে বুঝতে কারো কষ্ট হবে না। বিশেষ্য শব্দের অর্থটাই হলো কোনো কিছুর নাম। বিধায় আমরা ডিসক্রিপশনে এই সংজ্ঞাটা দিতে পারি, যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটাই হলো বিশেষ্য। কাইন্ডস অফ নেম, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, পর্বতের নাম হতে পারে, ইটসেট্রা। এরপরে আমরা এই বিশেষ্যের সংজ্ঞা ব্যাকরণিক বিদগণ যেভাবে দিয়েছেন তার মধ্যে যারা উল্লেখযোগ্যভাবে দিয়েছেন তাদের কিছু নাম উল্লেখ করে সংজ্ঞা দিচ্ছি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিশেষ্যকে নামরূপে উল্লেখ করেছেন। তার মতে যে পদে কোনো কিছু নাম, জীব, বস্তু, ব্যক্তি, জাতি, ভাব বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ব্যাকরণের ভিতরে আরও কয়েকজন ব্যাকরণবিদ আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আরও একজনের সংজ্ঞা দিচ্ছি। মনির চৌধুরী ও মুফাজ্জল হায়দার চৌধুরীর মতে বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল ও গুণের নাম বোঝানো হয় তাদেরকে বিশেষ্য পদ বলে। যেমন আনিকা বই পড়ে, শিক্ষা জাতির অমূল্য সম্পদ, ঢাকা একটি মস্ত বড় শহর। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বিশেষ্যের সংজ্ঞায় আমরা একটু তোমাদের ধারণার জন্য আমি বলবো, যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটা হলো বিশেষ্য পদ। এরপরে আমাদের লেকচারে বিশেষ্যর প্রকারগুলো থেকে আমাদের লেকচার থাকে, তারপরেও আমি সেগুলো আলোচনা না করে তোমাদেরকে একটু সামান্য থিম দিচ্ছি। যে যে বিশেষ্য পদ দ্বারা একটি বস্তু নির্দিষ্ট করা বোঝায়, একটি, সেটা নাম বিশেষ্য হবে। যেমন ঢাকা, যেমন পদ্মা সেতু, যেমন চকবাজার। এটা নাম, কিন্তু একটাকেই বোঝানো হয়েছে, যেটা একটি নির্দিষ্ট নাম হবে, একটি বস্তুকে বোঝাবে, সেটা হবে কি নাম বিশেষ্য। এরপরে বিশেষ্যের মধ্যে আরেকটু তোমাদের বোঝাবার জন্য বলছি, জাতি বিশেষ্য, যাকে বলা হয় সাধারণ বিশেষ্য। প্রথম হইবে নাম, তারপর ওটা অনির্দিষ্ট হবে। যেমন শিশু, যেমন ডাক্তার, যেমন কবিরাজ, যেমন শিক্ষক, যে কেউ হতে পারে। এজন্য এটা অনির্দিষ্ট বোঝালে হবে নাম বিশেষ্য। আর একটা বলি, আমি প্রকারে চলে যাব। বস্তু বা দ্রব্য বিশেষ্য, প্রথম হইতে হবে নাম, এরপরে ওটা জড় পদার্থ হবে, অর্থাৎ যার জীবন নাই এবং ওটাকে পরিমাপ করা যাবে, গণনা যাবে, এ ধরনের হলেই তোমরা মনে করবো বস্তু বা দ্রব্য বিশেষ্য। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমি আলোচনা করব বিশেষণ। তোমরা অবশ্যই জানো, বিশেষণ যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝানো হয় সেটা হলো বিশেষণ। আমি তোমাদের বোঝাবার জন্য একটু বলছি, বিশেষণের প্রকার নিয়ে আলোচনা করতে আছি না। যেমন নীল আকাশ, আকাশটা হলো বিশেষ্য, আকাশের গুণটা হলো নীল। নীল আকাশ দ্বারা বোঝানো হয়েছে নীল আকাশ। এখানে যে নীলটা, এই বিশেষণ দ্বারা আকাশের গুণটা বোঝানো হয়েছে, বিদায় নীল আকাশ। এটা নীল হলো বিশেষণের একটা প্রকার, বর্ণবাচক, রূপবাচক। যদিও আমি আজকের ডিসক্রিপশনে যাব না, এটা সংজ্ঞার মধ্যে বোঝাবার জন্য বলছি। অর্থাৎ নীলটা হলো বর্ণ, নীলটা হলো রূপ, এই জন্য এটা বিশেষণের একটা প্রকার আছে, গুণবাচক এবং রূপবাচক। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে তোমাদেরকে বোঝাবার জন্য আর একটা বলতে আসছি, তাহলে ভালো করে বুঝবা। যেমন চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, ট্রেনটা হলো বিশেষ্য।
বিশেষ্যের গুণটা হলো চলন্ত। চলন্ত দ্বারা অবস্থা বোঝানো হয়েছে, কন্ডিশন বোঝানো হয়েছে, এজন্যে এটাকে বলা হয় অবস্থাবাচক বিশেষণ। তাহলে আমরা জানলাম কি, যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ এবং গুণ অবস্থা পরিমাণ বোঝানো হয় সেটা হলো বিশেষণ। যদিও আমি তোমাদের বুঝাবার জন্যে বিশেষণের দুটো প্রকার বুঝিয়েছি, একটা হলো রূপবাচক আর একটা হলো অবস্থাবাচক, কিন্তু আমরা ভিন্নভাবে যখন ক্লাসে লেকচার দেব, সেটা অনলাইন হোক অফলাইন হোক কলেজে হোক, তখন কিন্তু আমরা ভিন্নভাবে বুঝাবো। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি বিশেষণের সুন্দরভাবে ডিপলি উপসংহারের সংজ্ঞাটা তোমাদের বলছি। অর্থাৎ যে শব্দ শ্রেণী অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে তাকে বিশেষণ বলে। যেমন গোলাপ ফুল সুন্দর, বাগান এবং মেধাবী ছেলে। আমি তোমাদের আলোচনার মধ্যে আগেই বলেছি, এখানে মেধাবী ছাত্র, ছাত্রটা হলো বিশেষ্য, গুণটা হলো মেধাবী। খোরা ছেলে, খোরা ছেলে, ছেলেটা হলো বিশেষ্য, খোরাটা হলো গুণ, মানে এটা গুণবাচক। এক কথায় বলতে গেলে আমি তোমাদের সামনে যে ব্যাপারটা আলোচনা করতে আছি সেটা হলো বিশেষণের অনেকগুলো প্রকার থাকলেও আজকের আমি আমার যে লেকচারের বিষয়টা সাবজেক্ট মেথড, সেটার মধ্যে আমি বোঝাতে চেয়েছি, অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা বিশেষণ পদের দোষ এবং গুণ অবস্থা পরিমাণ বোঝায় সেটা বিশেষণ। যেমন আমি তোমাদেরকে আরও একটু বলতে আছি, ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, হাওয়াটা বিশেষ্য, গুণটা ঠান্ডা। আবার দেখো তুমি আরও একটু বলতে আছি, চালাক ছেলে, ছেলেটা বিশেষ্য, চালাকটা বিশেষণ। অর্থাৎ আমি বিশেষণ বোঝাতে যে তোমাদেরকে বললাম, যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেটা হবে বিশেষণ। কিন্তু আমি তোমাদের বোঝাবার জন্য একটু প্রকার নিয়ে ডিসকাস করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা আলোচনা করব সর্বনাম, যেটার ইংরেজি হলো প্রোনাউন। সর্বনামের সংজ্ঞাটা আমরা সবাই জানি, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে। রহিম না বলে সে বসবে, রহিম না বলে তিনি বসবে, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যেটা বসে সেটা হলো সর্বনাম। আমি সুন্দরভাবে তোমাদের সংজ্ঞাটা দিচ্ছি, ভালো করে দেখো। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী লেখক, তিনি গীতাঞ্জলি রচনা করেছেন, বুঝতে আর তোমাদের বাকি নেই। এখানে এই বিশেষ্যর মধ্যে অনেকগুলো প্রকার থাকলেও আমি দুটা বোঝাবার জন্য তোমাদেরকে বলছি। যেটা দ্বারা ব্যক্তি বোঝায়, ব্যক্তি, যেমন আমি, তুমি, আমরা, এটা থাকলেই তুমি মনে করবা ব্যক্তিবাচক সর্বনাম। আবার বুঝো, তোমাদের নির্ণয় আসে, কিন্তু আমি আজকে আলোচনা করতে আসি সংজ্ঞামূলক। যদি তুমি থাকে, আমি থাকে, আমরা থাকে, এটা থাকলেই তুমি মনে করবা সর্বনামের যতগুলো প্রকার আছে তার মধ্যে ব্যক্তিবাচক সর্বনাম। এরপরে যদি স্বয়ং থাকে, খোদ থাকে, নিজ থাকে, স্বয়ং, খোদ, নিজ, খোদটা ফার্সি শব্দ, যদি এর মধ্যে একটা থাকে এটাকে তুমি মনে করবা আত্মবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম। এরপরে আরেকটা যেটা ম্যাক্সিমাম তোমাদের ইন্টারে বেশি আসে, সাকুল্যবাচক সর্বনাম। সাকুল্য শব্দের অর্থ হলো সমষ্টি, সমবেত, একত্রিত। কোনো কিছু একত্রিত বুঝাইলে সেটা সাকুল্যবাচক হবে। সাকুল্যবাচক সাধারণত ব্যবহার হয় সব, সকল, সমুদায়, সমস্ত, সব ছেলেরা, সব মেয়েরা, সমুদায় টাকা ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে কিন্তু বুঝাচ্ছি ব্যাকরণিক শ্রেণীর বিশেষ্য সর্বনাম। আজকে কিন্তু আমি প্রকারগুলোর যে প্রকার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব না। এগুলো তোমরা আমার অফলাইন, অনলাইন, কলেজে লেকচারে দেখেছো, কিন্তু আজকের আমি তোমাদেরকে সংজ্ঞামূলক প্রশ্নের আলোচনাগুলো করতে আছি। এবার ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ক, কাইন্ডস অফ ওয়ার্ক। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে বলা হয় ক্রিয়া। যাওয়া, খাওয়া, চলা, ফেরা, ওঠা, বসা, এক কথায় কাইন্ডস অফ ওয়ার্ক। তোমাদের আর বুঝতে বাকি নাই। অর্থাৎ এখানে বাক্য গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ক্রিয়া, যা বাক্যের বিধেয় অংশে গঠন করে এবং বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে তা নির্দেশ করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই জানো
একটা সেন্টেন্স গঠন করতে হলে সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, ভার্ব লাগে, কর্তা লাগে, কর্ম লাগে, ক্রিয়া লাগে। বাংলায় কোনো বাক্য গঠন করতে হলে প্রথম কর্তা লাগে, তারপর কর্ম লাগে, তারপর ক্রিয়া লাগে। ক্রিয়া মানে ভার্ব। কোনো বাক্যের মধ্যে ক্রিয়া ছাড়া বাক্য গঠন হবে না, যার কারণে আমি আজকে সেই ক্রিয়াটা নিয়ে আলোচনা করতে আছি। এখানে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, যে শব্দশ্রেণী বাক্যে কাল, প্রকার, পক্ষ ইত্যাদি বিভক্তি প্রয়োজন মতো গ্রহণ করে, বাক্যের বিধেয় অংশ গঠন করে, কোনো কিছু করা, থাকা, ঘটনা, হওয়া, অনুভব করা ইত্যাদি কাজের ধারণা বোঝায়, তাই হলো ক্রিয়া। যেমন সীমা নাচছে, এই নাচছেটা হলো ক্রিয়া। ট্রেন দ্রুত চলতে লাগলো, লাগলোটা হলো ক্রিয়া। এরপরে তোমাদের আরেকটা আছে ভার্ব, যেটা ক্রিয়া বিশেষণ বলা হয়। সবাই জানি সাবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, ভার্ব লাগে। অ্যাজ লাইক বাংলার মধ্যেও কোনো সেন্টেন্স গঠন করতে হলে বিশেষ্য লাগবে, বিশেষণ লাগবে, তারপর ক্রিয়া লাগবে। তাই আমি আজকের সেই এখানে ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করতে আসি। যেই ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব হিসেবে অ্যাডভার্ব বলা হয়। ক্রিয়া বিশেষণ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে থাকে। এটি ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য, অর্থ এবং ক্রিয়ার সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ ইত্যাদি প্রকৃতগত অবস্থার অর্থগত ধারণা দেয়। যেমন বাসটি দ্রুত চলতে লাগলো। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি আবেগ শব্দ নিয়ে আলোচনা করব, যেটাকে ইন্টারজেকশন বলে। আসলে অনেক ছাত্রছাত্রীরা আবেগের প্রশ্ন আলোচনা করতে গেলে আবেগ মানে আমরা ব্যবহার করি ইমোশন, যেটা আমাদের আবেগে কোনো বিবেক থাকে না। কিন্তু সেই ব্যাকরণে কিন্তু যে আবেগ আলোচনা করছি, এটা কিন্তু সেই ইমোশনের আবেগ না, এটা ব্যাকরণিক শ্রেণীর আবেগ। এখানে আবেগ বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যে শব্দ শ্রেণী দ্বারা মনের নানাভাব প্রকাশ করা হয় সেটা হলো আবেগ। আবেগ তোমাদের ক্লাসে বা অনলাইন অফলাইনে বলেছি আবেগের 8 প্রকার, কিন্তু আজকের আমি আবেগের একটু মোটামুটি আলোচনা করব। আবার বুঝো, যে শব্দ শ্রেণী দ্বারা মনের নানাভাব প্রকাশ করা হয় সেটা হলো আবেগ। যেমন আমরা জানি প্রশংসাসূচক আবেগ আছে, তারপরে আমরা জানি করুণাবাচক আবেগ আছে, আমরা জানি সম্বোধনমূলক আবেগ আছে, সিদ্ধান্তবাচক আবেগ আছে। সিদ্ধান্তবাচক আবেগ বলতে বোঝায় যে আবেগ শব্দ দ্বারা কোনো কিছুর অনুমোদন, সিদ্ধান্ত, সম্মতি দেওয়া হয় সেটা হলো সিদ্ধান্তবাচক আবেগ। যেমন বাহ বেশ, বাহ বেশ। তাহলে আমরা আবেগ আলোচনা করতে যে একটু ডিসকাস করলাম যে আবেগের যে 8 প্রকার, এর মধ্যে বেশ এবং বাহ এ দুটো থাকলেই তুমি মনে করবা আবেগ, এ দুটো থাকলেই তুমি মনে করবা সিদ্ধান্তবাচক আবেগ। এরপরে আমি তোমাদের যে আরেকটু আলোচনা করতে আসি, যেটা আবারও বুঝো, সিদ্ধান্তবাচক আবেগের অক্ষর হলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এবং বেশ। আর একটা প্রশংসাবাচক আবেগ, যে আবেগ শব্দ দ্বারা কোনো কিছু প্রশংসা করা হয়। যেমন বাহ ভালোই তো খেলছো, বেশ খুব চমৎকার লিখছো। এটা হবে দেয়া তোমাদের সেই আবেগের প্রকার। আর একটা আবেগ ম্যাক্সিমাম আসে সম্বোধনবাচক আবেগ, হে এবং ওগো। তাহলে আমরা আজকে আবেগের আলোচনা করতে যে আমরা এটাই শিখলাম যে যে শব্দ দ্বারা মনের নানাভাব প্রকাশ করা হয় সেটা হলো আবেগ। এবং আমি আবেগটা বোঝাবার জন্যে তোমাকে কয়েকটা বুঝাইছি, যেমন বাহ বলেছি, বেশ বলেছি, হ্যাঁ বলেছি, হে বলেছি, ওগো বলেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আর বেশি বড়তে যাব না। এখন তোমাদের যোজকটা নিয়ে আলোচনা করছি। যে শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। আমি বোঝাবার জন্য বলছি, আমাদের ইংরেজিতে একটা আছে প্রিপোজিশন, যেমন আই শ্যাল গো টু স্কুল, টুটা হলো প্রিপোজিশন। এরকম আমাদের বাংলার মধ্যে ও এবং আর বাক্যের মধ্যে সমন্বয় করতে গেলে, বাক্যের মধ্যে সুন্দর করতে গেলে এরকম প্রিপোজিশনের মতো যেটা বসে সেটা যোজক বলে। এরপরে অনুসর্গ, বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে, এগুলো অনুসর্গ। এই জন্যে এটার নাম হয়েছে পোস্ট পজিশন। অর্থাৎ আমাদের অনুসর্গ
বাক্যের মধ্যে ওর মতো কাজ করে, আরের মতো কাজ করে, একটা বাক্যের মধ্যে একটা শব্দের সাথে একটা শব্দের মধ্যে মিল করে। এই জন্য ইংরেজিতে বলা হয় পোস্ট পজিশন এবং বাংলা বলা হয় অনুসর্গ। এখানে মনির চৌধুরী আমাদের অনুসর্গের বিভিন্ন প্রকার সংজ্ঞা দিয়েছেন, সেটা আমি বললাম না যেহেতু আজকের আমাদের ছোট লেকচার হবে। তবে আমরা অনুসর্গ জানলাম যে তবে দু একটি অনুসর্গ কারকের বিভক্তি ছাড়া ভূমিকাও পালন করে, যেমন তুমি আসবে বলে মা, মুরকি ধানের খই বেজেছে, চামচ দিয়া চিনিটা গুলে নাও। এখানে আমরা অনুসর্গ দেখতে পাচ্ছি। এরপরে বিশিষ্য কাকে বলে এবার ওটা না বলে আমরা আজকের এখানেই শেষ করছি। আজকের আমাদের প্রশ্নটাই ছিল ব্যাকরণিক শ্রেণী। এর মধ্যে আমি আজকের আলোচনা করলাম বিশেষ্য নিয়ে আলোচনা করলাম, বিশেষণ নিয়ে আলোচনা করলাম, সর্বনাম নিয়ে আলোচনা করলাম, ক্রিয়া নিয়ে আলোচনা করলাম, আবেগ নিয়ে আলোচনা করলাম, অনুসর্গ নিয়ে আলোচনা করলাম, যোজক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে সেটা অফলাইন হোক অনলাইন হোক যেখানেই তোমরা আমার সিদ্দিকী স্যারের ক্লাসগুলো করবে, এরপরে আমরা ভিন্নভাবে লেকচার দেবো, ওখানে থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকের সংক্ষিপ্ত একটি লেকচারে তোমাদের যে ধারণাটা দিলাম তোমরা হয়তোবা তোমাদের উপকৃত হবে। তোমরা অবশ্যই আমার নামটা মনে রাখবে, সিদ্দিকী স্যার। অফলাইন এবং অনলাইনে বাংলা পড়ানো হয়। আমার নামটা লিখে, আমার নামটা এখানে আছে এবং আমার একটা পাতা আছে সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার। আমার হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া আছে 01926919621 এবং আমার আরও দুটো পাতা আছে, তোমরা দেখেছো স্টাডি অফ বাংলা মানে ইউটিউব পাতার ভিতরে। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে, পরীক্ষা খুবই কাছে 2 তারিখ, তাই আমি আজকের পর্যায়ক্রমে আজকের ব্যাকরণিক শ্রেণীটা নিয়ে আলোচনা করব। এরপরে আমি পরবর্তীতে আমি যে সপ্তাহে 2 দিন ক্লাস দিই, শুক্র শনিবার, ওখানেও আমার লেকচার থাকবে। তোমরা যদি আমার কাছে অফলাইন এবং অনলাইনে কেউ পড়তে চাও আমার সাথে যোগাযোগ থাকবে। অবশ্যই মাথায় রাখবে, তোমার ভালো পরীক্ষা মানে তোমার ভালো দিন মানে তোমার জীবন সুন্দরভাবে চালাতে পারবে। বিধায় ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই। আজকের মতো এখানেই শেষ করছি। বি অ্যাফ্রেড অফ আল্লাহ। নামটা মনে রাখবে, সিদ্দিকী স্যার। 01926919621।